আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কনস্ট্রাকশন সাইটে কংক্রিটের ব্যাচ মিক্সিং। এই বিষয়টা নিয়ে আলোচনা হয় না বললেই চলে, যদিও কংক্রিটের মান নিয়ন্ত্রণ করতে গেলে এটার গুরুত্ব অপরিসীম। তো শুরু করা যাক। বিল্ডিং কনস্ট্রাকশনে কনসালটেন্সি পেশায় বিল্ডিং ওনারদের কাছ থেকে অনেক ধরনের প্রশ্নই শুনছি, যেমন কোন সিমেন্ট কিনবো, বাজারের কোন রডটা ভালো, কোন পাথর কিনবো, পাথরের সাইজ কি হবে, ঢালাইয়ে লোকাল বালি ব্যবহার করা যাবে কিনা, কোন কন্ট্রাক্টরকে কাজ দেওয়া ভালো হবে। তো এইসব প্রশ্নের ভিড়ে আসল প্রশ্নটাই আজ পর্যন্ত কেউ করে নাই। যে প্রশ্নটা করা উচিত ছিল আমার কাছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়, যে কনস্ট্রাকশন ডিটেইলিংয়ে যে কংক্রিটের স্পেসিফিকেশন দেওয়া আছে, যে মিক্স রেশিও, এইটা অনুযায়ী কনস্ট্রাকশন সাইটে কিভাবে কংক্রিট তৈরি করবো বা ভালো মানের কংক্রিট তৈরি করতে কী কী বিষয় খেয়াল রাখতে হবে। কেন মানসম্পন্ন কংক্রিট তৈরি করা গুরুত্বপূর্ণ? কারণ বাজারের সব থেকে ভালো মালামাল কেনাটাই ভালো কনস্ট্রাকশনের নিশ্চয়তা দেয় না। এখন মানসম্পন্ন কংক্রিট তৈরি করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়, এর আকার এত বিশাল যে সামগ্রিক বিষয়টা সামান্য 10-15 মিনিটে আলোচনা করে ব্যাখ্যা করা সম্ভব না। হয়তো নিয়মিতভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে বছর লেগে যাবে। কংক্রিটের ব্যাচ মিক্সিং প্রক্রিয়াটা সম্পর্কে জানা কেন জরুরি, বা এটা সম্পর্কে সচেতনতা কেন জরুরি? কারণ একটা বিল্ডিং কনস্ট্রাকশনে প্রায় অর্ধেক কাজ থাকে রেইনফোর্সমেন্ট রিলেটেড, রডের ফ্যাব্রিকেশন ওয়ার্ক, যেটা একটা ছাদের, যদি চিন্তা করি একটা ছাদের কাজের কথা যদি বলি, মোটামুটি 3 সপ্তাহ সময় লাগে। 3 সপ্তাহ ব্যাপী এই কাজটা হয়, এবং এই কাজের ভালো মন্দ বা যাচাই করার জন্য অনেক সময় পাওয়া যায়। কিন্তু বাকি অর্ধেক কাজ, যেটা কংক্রিট ঢালাই, এই কাজটা খুবই অল্প সময়ে, সাধারণত 1 দিন বা 2 দিনের ভিতরই করে ফেলা হয়। তো স্বাভাবিকভাবেই এই অল্প সময়ে এত হিউজ পরিমাণ কাজ করতে গিয়ে কনস্ট্রাকশন সাইটে এক ধরনের হ্যাজার্ডাস পরিস্থিতি দেখা যায়, এবং এর ভিতরে কংক্রিটের কোয়ালিটি মেনটেন করার জন্য যে ডিসিপ্লিন থাকতে হয়, সেইটা মেনটেন করতে গেলে এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। তো ভালো মানের কংক্রিট তৈরি করার জন্য যেই সব বিষয় আছে, এগুলাকে মোটা দাগে 3টা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো ওয়ার্কম্যানশিপ, 2 নাম্বার হলো ম্যাটেরিয়ালস কোয়ালিটি, এবং 3 নাম্বার হলো ওয়েদার কন্ডিশন। তো আজকের আলোচনা ব্যাচ মিক্সিংটা, এটা ওয়ার্কম্যানশিপের একটা অংশ। আমি আপনাদেরকে কনস্ট্রাকশন সাইটে কীভাবে ব্যাচ মিক্সিং করা হয় সেই প্রক্রিয়াটা দেখাবো এবং এই সম্পর্কে আলোচনা করব। আপনারা স্ক্রিনে একটা কনস্ট্রাকশন সাইটের কংক্রিটের ব্যাচ মিক্সিং প্রক্রিয়াটা দেখতেছেন। এখানে ফাউন্ডেশন এবং কলামের জন্য যে কংক্রিটটা কনসিডার করা হয়েছে সেটা 4000 PSI স্ট্রেংথের। এখানে মিক্স রেশিওটা নির্ধারণ করা হয়েছে 1:1.5:2.5। আপনারা হয়তো অলরেডি খেয়াল করছেন, দেখতেছেন যে মিক্সার মেশিনে যে মালামালগুলো যে লোড দিচ্ছে, সেই বাকেটগুলো একটু স্পেশাল শেপের আর কি। এই শেপটাকে বলে ট্রাঙ্কেটেড পিরামিড শেপ। সোজা বাংলায় যদি বলি, যে পিরামিড যে আছে, পিরামিডের মাথা যদি কেটে ফেলা হয়, এটাকে উল্টা করলে যে শেপটা আসবে, এই এখানকার বাকেটের শেপটা সেই শেপের। সাধারণত বেশিরভাগ আপনারা 4 কোণার বক্স শেপের বাকেট দেখে অভ্যস্ত, বাট এই সাইটে এই স্পেশাল শেপের বাকেটটা ব্যবহার করছি। এর কিছু কারণ আছে, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এইখানে মিক্স রেশিওটা 1:1.5:2.5। সেই হিসাবে আমরা যদি 1 ব্যাগ সিমেন্টের ভলিউম দেখি, সেটা হলো 1.25, এবং প্রত্যেকটা ব্যাচ মিক্সিংয়ে 1 ব্যাগ সিমেন্টের সাথে ভলিউমেট্রিক রেশিও ক্যালকুলেশন করলে 1.875 CFT বালি এবং 3.125 CFT পাথর দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাচ মিক্সিংয়ে। এবং এইখানে এই যে বাকেট বা বাংলায় ফেরা বলে, এই ফেরা দিয়ে 3 ফেরা সমপরিমাণ বালি দেওয়া হচ্ছে এবং 5 ফেরা সমপরিমাণ পাথর দেওয়া হচ্ছে। এই বাকেটের যদি এর মাথা সমান করে মালামাল নেওয়া হয়, সেই ক্ষেত্রে এর ভলিউম আসে 0.625 CFT। এখন আমি আপনাদেরকে
4000 PSI কংক্রিট তৈরি করার জন্য যে ব্যাস মিক্সিং রেশিও বা ভলিউমেট্রিক রেশিও সেটা আমি দেখাচ্ছি। এখানে যে ব্যাস মিক্সিংটা দেখানো হচ্ছে বা বাকেট সাইজ যেটা দেখানো হচ্ছে, এক ব্যাগ সিমেন্টের সাথে 3 বাকেট বালি এবং 5 বাকেট স্টোন চিপস, এবং বাকেটের সাইজটা হলো 13 ইঞ্চি 100 বাই 13 ইঞ্চি 100 এবং হাইট 6 ইঞ্চি। এবং এইটা প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম স্যারের একটা রেকমেন্ডেশন। আমি এই 4 কোনা সাইজের বক্স শেপের বাকেটটাকে সাধারণত এইরকম দেখা যায় আর কি। এইটা শেপটা পরিবর্তন করছি একজন কন্ট্রাক্টরের পরামর্শে আর কি। এটার কি সমস্যা হয়, এটার যে সমস্যাগুলো হয় সেটা হলো যে এটা দিয়ে মিক্সার মেশিনে যখন মালামাল লোড দেওয়া হয় তখন প্রচুর মালামাল নষ্ট হয়, মিক্সার মেশিনের নিচে পড়ে যায়। আর একটা জিনিস যেটা সমস্যা হয় যে বালি যদি ভেজা থাকে তখন এই মিক্সার মেশিনে যখন বাকেট দিয়ে বালি দেওয়া হয় তখন এই কোনাগুলোতে বালি আটকে থাকে। এরকম সমস্যা আমি দেখছি। তো একজন কন্ট্রাক্টর আমাকে পরামর্শ দিচ্ছে যে স্যার এই বাকেটটাকে কোনোভাবে কড়াইয়ের মতো শেপে আনা যায় কিনা, তাহলে যারা এই মুহূর্তে যারা কড়াই দিয়ে কাজ করে অভ্যস্ত তাদেরকে দিয়ে এই কাজটা করানো আরও সহজ হবে। তারপরে আমি বাকেটের শেপটাকে এই শেপে নিয়ে আসছি, যেখানে একটা ট্রাঙ্কেটেড পিরামিড শেপ, যেটা একটু আগে আলোচনা করলাম। এবং এইটার টপ ফেজের সাইজটা হলো স্কোয়ার শেপের 16 ইঞ্চি 100 এবং বটম সাইজটা হলো 10.5 ইঞ্চি স্কোয়ার, হাইট 6 ইঞ্চি। এই হিসাবে টোটাল ভলিউমটা আসে 0.625। আমরা কিছু ছবি দেখাই কাছে থেকে। এই যে বাকেটটাতে বালি তোলা হয়েছে মাথা সমান করে, পাথর তোলা হয়েছে সব মাথা সমান করে। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কড়াই দিয়ে ঢালাই করলে কি সমস্যা, ওটা দিয়েও তো আমরা 3 কড়াই বালি 5 কড়াই পাথর দিতে পারি। এই যে এইভাবে এই কড়াইয়ে বালি তোলা হচ্ছে, এভাবে কড়াই দিয়ে ব্যাস মিক্সিংয়ের যে সমস্যাটা সেটা হলো যে আপনি কংক্রিটের মিক্স রেশিও যেটা বলা আছে সেটা যে আপনি অ্যাকচুয়ালি ওইটা মেনটেন করতে পারতেছেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না, গ্যারান্টি দেওয়া সম্ভব না। কারণ ওই যখনই উঁচা করে বালিটা নেওয়া হচ্ছে, এক কড়াইয়ে কতটুকু বালি যাচ্ছে এইটা মানে কোনোভাবেই নিশ্চিত হওয়া যাবে না, এটা বলাও যাবে না। এবং সাধারণত যেটা দেখা যায় যে ঢালাই সর্দারদের ইন্টেনশন থাকে ঢালাইটা খুব দ্রুত শেষ করার, এবং তারা প্রত্যেকটা ব্যাচ মিক্সিংয়ে যথাসম্ভব যত বেশি মালামাল দিতে পারে, যত খোয়া দিতে পারে বা যত পাথর দিতে পারে, যত বালি দিতে পারে, তাদের এই ইন্টেনশনটা থাকে আর কি। এবং আমি যতদূর দেখছি আমার অভিজ্ঞতায় যে ব্যাচ মিক্সিংটা রেশিওটা বেড়ে যায়, বেড়ে গেলে যেটা হয় সে সিমেন্ট কন্টেন্ট রেশিওটা কমে যায়। সিমেন্ট কন্টেন্ট যদি কমে যায় আর ঢালাইয়ের ব্যাচ মিক্সিং রেশিওটা যদি বেড়ে যায়, তাহলে যে সমস্যাটা হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্যাচ মিক্সিংয়ে সিমেন্ট কন্টেন্টের পরিমাণ কমে গেলে কী সমস্যা হতে পারে এটা বুঝতে গেলে একটু কংক্রিটের মিক্স ডিজাইন নিয়ে অল্প একটু আলোচনা করব। আমরা যে স্ট্রেংথের কংক্রিট তৈরি করতেছি সেটার জন্য একটা মিক্স ডিজাইন আছে, এটাকে কংক্রিট মিক্স ডিজাইন বলে। সাধারণত ACI 211 এই মেথডে আমরা কংক্রিটের মিক্স ডিজাইনটা করি। এখানে এই টেবিলটাতে দেখাচ্ছে যে স্ট্রেংথের এগেইনস্টে ওয়াটার সিমেন্ট রেশিও বিভিন্ন স্ট্রেংথের 2000 থেকে শুরু করে 7000 PSI স্ট্রেংথ পর্যন্ত বিভিন্ন স্ট্রেংথের এগেইনস্টে ওয়াটার সিমেন্ট রেশিওটা দেখাচ্ছে। 2টা কলাম আছে এখানে, নন এয়ার ইনট্রেন কংক্রিট, এয়ার ইনট্রেন কংক্রিট। আমরা বাংলাদেশে এই নন এয়ার ইনট্রেন কংক্রিটটাকে তৈরি করি। এবং এই টেবিলটাতে
নির্ধারিত স্লাম্পের এগেনস্টে স্লাম্পের পরিমাণ এবং হলো যে ফোর্স এগ্রিগেটের সাইজ, এই দুইটা এগেনস্টে কতটুকু পরিমাণ পানি অ্যাড করতে হবে এই টেবিল থেকে এই তথ্যটা নেওয়া হয়। তো আমরা একটু দেখাই যে কংক্রিট স্ট্রেংথের উপরে সিমেন্ট কন্টেন্টের প্রভাবটা কি। আমার প্রথম টেবিলটা যেটা দেখালাম সেখানে আমি 4000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.57 এবং 3000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিও 0.68। এখানে ওয়াটার সিমেন্ট রেশিওটা যত কম হবে এর মানে হলো যে সিমেন্টের পরিমাণটা তত বেশি। তো হায়ার স্ট্রেংথের কংক্রিটের জন্য সিমেন্টের কোয়ান্টিটিটা বেশি অ্যাড করতে হবে পার ইউনিট ভলিউমে। এবং এই টেবিল থেকে স্লাম্প ভ্যালু এবং ম্যাক্সিমাম ফোর্স এগ্রিগেটের সাইজ এগেনস্টে কী পরিমাণ পানি অ্যাড করতে হবে পার ইউনিট ভলিউমে সেটা দেওয়া আছে। তো আমরা এখানে দুই স্ট্রেংথের কংক্রিট 3000 PSI এবং 4000 PSI এর কংক্রিট যদি তুলনা করি যে কোনটাতে সিমেন্ট কন্টেন্টের পরিমাণ বা সিমেন্টের পরিমাণ কতটুকু সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে এই হিসাবটা দেখি। ওয়াটার সিমেন্ট রেশিও মিনস ওয়াটার কোয়ান্টিটি অফ ওয়াটার ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ সিমেন্ট। এই রেশিওটা আমরা টেবিল থেকে পাচ্ছি। তাহলে সিমেন্টের পরিমাণটা হবে ওয়াটার কোয়ান্টিটি ডিভাইডেড বাই ওয়াটার সিমেন্ট রেশিও। আমরা এখানে 3000 PSI এর জন্য ওয়াটার সিমেন্ট রেশিওটা পাচ্ছি প্রথম টেবিল থেকে 0.68 এবং রিকোয়ার্ড ওয়াটার দ্বিতীয় টেবিল থেকে পাচ্ছি 315 পাউন্ড পার ইয়ার্ড কিউব। তাহলে রিকোয়ার্ড সিমেন্ট কন্টেন্ট আসতেছে হিসাব করলে যেটা আসে 463.235 পাউন্ড পার ইয়ার্ড কিউব। সিমিলারলি আমরা যদি 4000 PSI স্ট্রেংথের কংক্রিটের জন্য দেখি ওয়াটার সিমেন্ট রেশিওটা 0.57 এবং রিকোয়ারমেন্ট অফ ওয়াটার 315 পাউন্ড পার ইয়ার্ড কিউব। এখানে আমরা সিমেন্ট কন্টেন্টটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসে 552.632 পাউন্ড পার ইয়ার্ড কিউব। আমরা দেখতেই পারতেছি যে কংক্রিটের স্ট্রেংথ লোয়ার স্ট্রেংথের কংক্রিটের থেকে হায়ার স্ট্রেংথের কংক্রিটের ক্ষেত্রে সিমেন্ট কন্টেন্টের পরিমাণটা বেশি। এখন কড়াই দিয়ে ঢালাই করলে বাস্তবে যেটা হয় সেটা হলো যে এক ব্যাগ সিমেন্টের সাথে মিক্স রেশিও অনুযায়ী যে পরিমাণ বালি এবং পাথর দেওয়ার কথা থাকে ব্যাচ মিক্সিংয়ের সময়, বাস্তবে আসলে তার থেকে অনেক বেশি পরিমাণে বালি এবং পাথর চলে যায়। তাহলে যেটা হয় যে কনস্ট্রাকশন ডিটেইলে 4000 PSI কংক্রিট বিবেচনা করলেও কনস্ট্রাকশনে অ্যাকচুয়ালি বাস্তবে দেখা যাচ্ছে যে আমরা যেটা কনস্ট্রাকশন করতেছি সেইটার সিমেন্ট কন্টেন্ট যেহেতু কমে যাচ্ছে পার ইউনিট ভলিউমে, তাহলে সেটার স্ট্রেংথ কংক্রিটের স্ট্রেংথ আমাদের টার্গেট স্ট্রেংথ থেকে কমে আসবে। এখন কংক্রিটের স্ট্রেংথ কমে যাওয়া খুবই বিপজ্জনক। ডিজাইন স্ট্রেংথ থেকে কনস্ট্রাকশনে কংক্রিটের স্ট্রেংথ কমে যাওয়া খুবই বিপজ্জনক। যেমনটা বিপজ্জনক যে বেশি রড দেওয়া যেমন বিপজ্জনক, কংক্রিটের স্ট্রেংথ কমে যাওয়াটা অতটাই বিপজ্জনক। আর যদি দুইটাই একসাথে হয়, কংক্রিটের স্ট্রেংথও কমে যাচ্ছে, আবার অনেকে একটু মাতবরি করে বেশি রড দিয়ে দিচ্ছে, সেটাও দুইটা একসাথে হইলে সেটা ভয়ঙ্কর বিপজ্জনক। এটা নিয়ে পরবর্তী কোনো একদিন আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।